এটি হলো ভারতবর্ষের সেই অবিচ্ছেদ্য অংশ থেকে উঠে আসা একটা আন্দোলন যাকে পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। इससे हमारी इस धरने की खूबसूरती को नुकसान पहुंचा है। যদিও পাকিস্তান এই অংশকে ঠিক এভাবেই রিপ্রেজেন্ট করে। আমরা ভারতীয়রা এই অংশকে বলে থাকি পিওকে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর। আর পাকিস্তানি সরকার এই অংশের নাম দিয়েছে এজেকে, অর্থাৎ আজাদ কাশ্মীর। যেহেতু পাকিস্তান এই স্থানকে বেআইনিভাবে দখল করে রেখেছে, তো পাকিস্তানের বিভিন্ন অংশে আমরা স্পেশাল পারমিশন নিয়ে প্রবেশ করতে পারলেও এই স্থানে আমরা প্রবেশ করতে পারি না। মূলত ভারতের অবিচ্ছেদ্য অংশ হলেও শুধুমাত্র পাকিস্তানের দখলে রয়েছে বলে পাকিস্তান সরকার কোনো ভারতীয়কে এই অংশে প্রবেশ করার অনুমতি দেয় না। আর সেজন্য সত্যি কথা বলতে গেলে পিওকে আজও আমাদের এক্সপ্লোরের বাইরে। আমরা আজও জানি না পিওকেতে প্রকৃত অর্থে কি কি আছে, কি কি দর্শনীয় স্থান আছে, পিওকে কেমন দেখতে, পিওকের মানুষজনই বা কেমন, এবং সর্বমোট পিওকে ঠিক কতটা উন্নত। এবার প্রসঙ্গ যখন পিওকে, তখন তো একথা বলতেই হয় যে পিওকে পাকিস্তান ঠিক কিভাবে দখল করলো। তো সংক্ষেপে জানিয়ে রাখি, সময় 1947 সাল। ইংরেজ ভারত ছাড়া পরে যখন পাকিস্তান ভারতের কিছু অংশ নিয়ে নতুন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন জম্মু কাশ্মীরের রাজা হরি সিং স্বাধীন থাকার সিদ্ধান্ত নিয়েছিল। আর পাকিস্তান এই সুযোগকে কাজে লাগিয়ে ছদ্মবেশে এই জম্মু কাশ্মীরের উপর হামলা চালায় এবং জম্মু কাশ্মীরের পশ্চিমের কিছুটা অংশ দখল করে নেয়। এরপর জম্মু কাশ্মীরের রাজা পাকিস্তানের এই হানাদারদের আক্রমণ ঠেকাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে সাহায্য চাইলে পাকিস্তানের আক্রমণও বন্ধ হয় এবং জম্মু কাশ্মীর বিশেষ সুযোগ সুবিধা নিয়ে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। তবে ভারতের প্রধানমন্ত্রী হয়তো সে সময় কাশ্মীরের দখলাকৃত অংশ থেকে পাকিস্তান সেনাবাহিনীকে তাড়ানোর প্রয়োজন বোধ করেননি। তিনি পাকিস্তান সেনাবাহিনীর দখলাকৃত কাশ্মীরের অংশেও এবং ভারতের জম্মু কাশ্মীরের মাঝে একটি এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল নির্ধারণ করেন। আর এভাবেই কাশ্মীরের কিছুটা অংশ দখল করে নেয় পাকিস্তান। যদিও জম্মু কাশ্মীরের রাজা হরি সিং সে সময় জম্মু কাশ্মীরের স্বত্ব ভারতীয়দের হাতেই তুলে দিয়েছিল। আর সেজন্য তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে পূর্ণ ক্ষমতা ছিল ভারতের সাথে সম্পূর্ণ কাশ্মীরকে বা সম্পূর্ণ জম্মু কাশ্মীরকে যুক্ত করার, কিন্তু তিনি তা না করিয়ে উল্টে মাঝখান দিয়ে একটা সীমা নির্ধারণ করান। জওহরলাল নেহরুর সামান্য একটা ভুলের জন্য একটা বড় ক্ষতি হয়ে যায় ভারতের। জন্ম হয় পিওকে এর, যা নিয়ে আজও বিবাদের শেষ নেই। বর্তমানে পিওকে পাকিস্তানের দখলে থাকলেও এখনও পর্যন্ত এর সত্তা ভারতের হাতে, তাই ভারত চায় যে কোনো উপায়ে পিওকে ফেরত দিতে। এমনকি পিওকেতে থাকা সাধারণ মানুষজনও মাঝে মধ্যেই পাকিস্তান সরকারের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা আন্দোলন করে পাকিস্তান সরকারকে সেখান থেকে উৎখাত করতে চায়, কেননা পাকিস্তান সরকার তাদের এলাকা, খনিজ সম্পদ এই সমস্ত ব্যবহারের জন্য নামমাত্রই তাদেরকে স্বাধীন করে রেখেছে। সম্পূর্ণ শাসনভার এখানে রয়েছে পাকিস্তান সরকারের উপরেই। এমনকি চীনও এই সুযোগকে কাজে লাগিয়ে এই স্থানকে ব্যবহার করেই তাদের নিজস্ব ইকোনমিক করিডোর বানিয়েছে পাকিস্তানের সাথে হাত করে। আর সেজন্য ট্রান্স কারাকোরাম হাইওয়ে এই পিওকের গিলগিট বালুচিস্তানের উপর দিয়েই পাকিস্তান এবং চায়নাকে একসাথে যুক্ত করেছে। বর্তমান সময়ে আমরা যে অংশকে পিওকে বলি, সেই পিওকে পাকিস্তান মূলত দুটি অংশে ভাগ করে রেখেছে। একটি অংশকে তারা নাম দিয়েছে আজাদ কাশ্মীর, আরেকটি অংশের নাম গিলগিট বালতিস্তান। বিভিন্ন সূত্র অনুসারে পাকিস্তান শাসিত কাশ্মীরের মোট আয়তন 85,846 বর্গ কিলোমিটার। এর মধ্যে শুধুমাত্র গিলগিট বালতিস্তানের আয়তনই প্রায় 73,000 বর্গ কিলোমিটারেরও বেশি এবং আজাদ কাশ্মীর প্রায় 13,297 বর্গ কিলোমিটার। এই স্থানে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে এই স্থান একেবারে সম্পূর্ণরূপে খনিজ সম্পদে ভরপুর। এখানে রুবি, পান্না, কোয়ারজাইট, অ্যাকোয়ামেরিন, টোপোমাইজ, রত্নপাথর, মূল্যবান চুনাপাথর, মার্বেল, কয়লা, গ্রাফাইট, তামা, সোনা, লোহা, বক্সাইট সহ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ রয়েছে এই এলাকা। পাকিস্তান এই স্থানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ক্ষমতা প্রদান করলেও আদতে সমস্ত শাসনভার রয়েছে পাকিস্তানের হাতেই। পাকিস্তান এখানকার খনিজ সম্পদকে যথেষ্টভাবে ব্যবহার করে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, কিন্তু এখানকার উন্নতি সাধন বলতে কিছুই তারা করেনি। শুধুমাত্র নিজেদের দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এই স্থানকে তারা যথেষ্টভাবে ব্যবহার করে গেছে। না তো তারা এখানে বানিয়েছে কোনো উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, স্কুল, কলেজ, হসপিটাল বলতে নামমাত্রই কিছু রয়েছে এখানে। অথচ এই স্থান যেহেতু ভূস্বর্গ কাশ্মীরের পার্ট, তো বুঝতে পারছো এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেকটাই সুন্দর। নদী, ঝর্ণা, পাহাড়, পর্বত কোনো কিছুর অভাব নেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে। হ্যাঁ, পাকিস্তানি ট্যুরিস্ট ছাড়া অন্য দেশের ট্যুরিস্ট এখানে খুবই কম পরিমাণে আসে, সেটা আলাদা কথা। যদিও পাকিস্তান শাসিত কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ উপত্যকা, হ্রদ, জলপ্রপাতে ভরপুর। প্রধান পর্যটনগুলির মধ্যে নীলম উপত্যকা, রাত্তি গালি লেক, বানজোসা লেক, পীর চিনাশি, টলি পীর এবং মুজাফরাবাদের
রেড ফোর্ট অন্যতম। এছাড়া লিপা উপত্যকা ও রাওয়ালকোট জনপ্রিয় গন্তব্যস্থান এখানকারই গিলগিট বালতিস্তান অংশে রয়েছে গডউইন অস্টিন বা চৌঘরি বা K2 পর্বতশৃঙ্গ, যে পর্বতশৃঙ্গ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে পড়েই, যার উচ্চতা ৮,৬১১ মিটার। এই স্থান পাকিস্তানের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এখানে রয়েছে তাদের বন্ধু রাষ্ট্র চীনের সাথে যোগাযোগ ব্যবস্থা ট্রান্স কারাকোরাম হাইওয়ে দ্বারা। চীন যদিও পাকিস্তানের নৌবন্দরগুলিকে ব্যবহার করার জন্যই এই হাইওয়ে বানিয়েছে, না হলে দুর্গম এই পার্বত্য অঞ্চলে কোনোদিনই পাকিস্তানের পক্ষে সম্ভব ছিল না এই হাইওয়ে বানানোর। পুরোপুরিভাবে চীনা প্রযুক্তিতে এবং চীনা অর্থে নির্মিত হয়েছে এই হাইওয়ে। এবার যদি এখানকার মানুষজনের কথা বলি, তাহলে প্রথমে জানিয়ে রাখি এই POKতে বলতে গেলে 100%ই মুসলিম জনগোষ্ঠীর লোক, এবং পুরো পাকিস্তানের মতন এখানকার মানুষজনদেরও এমনটাই শিক্ষা দেওয়া হয় যে ভারত মানে তাদের পরম শত্রু, ভারতের মানুষজনও তাদের পরম শত্রু, ভারত সরকারও তাদের পরম শত্রু। আর সেজন্য ধার্মিক দিক থেকে বিবেচনা করে এখানকার মানুষজনও সেটাকেই সত্যি মেনে নেয়। তবে শুধুমাত্র ধর্ম দিয়ে কী কাজ হবে? পেটে যদি কোনো খাবার না থাকে তাহলে কোনো ধর্মই কোনো কাজে আসে না। আর সেজন্য মাঝে মধ্যেই এই POKতে শোনা যায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, এবং তারা মাঝে মধ্যেই বলে আমরা যদি ভারতের সাথে যুক্ত হতে পারতাম তাহলে হয়তো ভালো থাকতাম। তবে এমনটা না যে পাকিস্তান এই স্থানকে সম্পূর্ণভাবে অনুন্নত করে রেখেছে। যে স্থানগুলিতে ট্যুরিস্ট আসে, যে স্থানগুলি থেকে অর্থের সমাগম হয়, সেই স্থানগুলি কিন্তু মোটামুটি উন্নত, যদিও সেই স্থানে পৌঁছানোর রাস্তাঘাট উন্নত নয়। যাই হোক, এই POK কিন্তু মাঝে মধ্যেই আলোচনায় আসে। ভারত সরকার কিন্তু এই POK পুনরুদ্ধার করতে চায়, তবে জানি না শেষ পর্যন্ত তারা সফল হবে কিনা, বা সফল হলেও তার জন্য কত বছর সময় লাগবে। কেননা জম্মু কাশ্মীরের রাজা হরি সিং যেহেতু এই জম্মু কাশ্মীরের সত্তা, পুরো জম্মু কাশ্মীরের সত্তা ভারতের হাতে তুলে দিয়ে গিয়েছিল, তো পাকিস্তান যতই কাশ্মীরের কিছু অংশকে দখল করে রাখুক না কেন, কাশ্মীর বা পুরো জম্মু কাশ্মীর কিন্তু আদতে ভারতেরই অংশ। এই স্থান পাকিস্তান শুধুমাত্র দখল করে রেখেছে নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে। পাকিস্তান তার মূল অংশকে এখান থেকে বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন করে এবং রপ্তানি করে মূল পাকিস্তানের অংশগুলোকে, বিশেষ করে পাঞ্জাব প্রদেশকে সুন্দর ও অর্থশালী করে তুলছে। তবে নজর নেই এই সৌন্দর্য এবং অর্থশালী করে তোলার জন্য মূল অর্থ যেখান থেকে আসে সেই স্থান অর্থাৎ POKর দিকে। পাকিস্তানের এরকম আরও একটি অংশ রয়েছে বালুচিস্তান, যেখান থেকেও স্বাধীন হওয়ার আওয়াজ ভেসে আসে। কেননা পাকিস্তান যখন ভারত থেকে আলাদা হয়েছিল তখন এই স্থান ভারতের সাথে যুক্ত হওয়ার কথা বলেছিল, কিন্তু পাকিস্তান তাদের নিজস্ব জোর খাটিয়ে এই স্থানকে নিজেদের শাসনের মধ্যে রেখে দেয়, যেটা এখানকার মানুষজন কখনোই পছন্দ করেনি এবং আজও করে না। এই ব্যাপারে এই বালুচিস্তান নিয়ে যদি আগামীতে আপনারা ভিডিও চান, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পরবর্তীতে বালুচিস্তান সম্পর্কিত বিভিন্ন তথ্য একত্রিত করে আমি এই ব্যাপারে ভিডিও আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব। আমি POK সম্পর্কিত যতটা তথ্য কালেক্ট করতে পেরেছি ততটা তোমাদের সামনে উপস্থাপন করেছি। কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল ম্যাজিককে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবে না। এছাড়া POK নিয়ে এই উপস্থাপনা কেমন লাগলো তোমাদের, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় ভারত। একদিন না একদিন POK অর্থাৎ কাশ্মীরের ওই অংশটুকু আমাদের মূল ভারতের সঙ্গে অবশ্যই যুক্ত হবেই হবে। আপনারা কি মনে করেন?